পর্যন্ত বাংলার ইতিহাসে যদি দেখেন ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব 4টি যুগ অতিবাহিত হয়েছে, এর মধ্যে কোনো একটি বিষয় আপনারা বলতে পারবেন যে রাষ্ট্রের বিরোধী কোন কাজে ওনারা অংশগ্রহণ করেছেন। আপনার উচিত ছিল যে সকল ইসলামী দলগুলোর রেজিস্ট্রেশন আছে তাদেরকে নিয়ে ইসলামী বিষয়গুলি পরামর্শ করা। আপনারা গণতন্ত্রবাদীদেরকে আমরা পৃথিবীর থেকে সরাই দেওয়ার কথা বলি না, তবে এটা সত্য যতগুলি উত্থান হয়েছে। আজকে আফগানের অবস্থান দেখেন, কোরআনের আইন তো আমাদের আইন নয়। চুরি করলে হাত কেটে দিবেন, সুদ খাইলে সম্পত্তি নিলাম করবেন, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম করবেন, জাকাত না দিলে সম্পত্তি নিলাম করবেন। 4টি আইন শুধু এনে দেখেন কত গণতন্ত্রবাদী আপনার পক্ষে কথা বলে বা ইসলামের পক্ষে বলে। 95% মুসলমান কান্ট্রি সিদ্ধান্ত নিতে ইসলামী দলগুলোকে না দেখে এই পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন প্রত্যেকটি সিদ্ধান্তের মধ্যে ভুল সিদ্ধান্ত হচ্ছে। এমনকি আমরা কিছুদিন আগে আমাদের ভাই রইস উদ্দিন যেখানে গাজীপুরে নির্মমভাবে 5.5 লক্ষ মসজিদের ইমামের একজন ইমামকে হত্যা করেছে, আপনি এই পর্যন্ত একটু দুঃখ প্রকাশ করেন না। তাহলে আমরা বুঝতে পারি কি অতীতে যে মির্জাফরগুলো এসেছে, একটি বিদেশি কুকুর যদি রাস্তার মধ্যে মারা যায় আপনার প্রতিবাদের জল তুলে তকসুদে আর কথা বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু 5.5 লক্ষ মসজিদের ইমামের ইমাম, এর আগে আমাদের নুরুল ইসলাম ফারুকি সারা বাংলাদেশের সকল মানুষ যেখানে একসাথে বাংলাদেশে হরতাল করেছে, সেইখানে আপনারা প্রতিবাদ করেন না, একটু নিন্দা জানান না। আপনার সকল বিষয়ে সুন্দর সিদ্ধান্ত আসার জন্য মাননীয় উপদেষ্টাকে বলবো যে আপনি বাংলাদেশের একটি যোগ্য রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব সাথে অন্ততপক্ষে আপনি যে কোনো একটি ইসলামের সিদ্ধান্ত নিতে আপনি যদি পরামর্শ করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমি আশা করি। আপনাকে ওই দিকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনৈতিক দলগুলোর সাথে কি ঐক্যমত্য আছে? আপনার দূরত্ব ছাড়া আপনি এই যে সংলাপ করছেন কাদের সাথে করছেন? আপনি প্রথম দিন 3টি রাজনৈতিক দলকে ডেকেছেন, তার 2টা রাজনৈতিক দলের কোনো নিবন্ধনই না। তাহলে আপনি কাদেরকে বলছেন? আপনার প্রেস সচিব বলছে যে বাংলাদেশের প্রধানতম 3টি রাজনৈতিক দল। তাহলে আমরা কারা? আমরা কি জাতীয় রাজনীতিতে নেই? আমরা কি হারিয়ে গিয়েছি? তাহলে যারা ওই যমুনার সামনে যে ডিগবাজি দিবে, মিছিল করবে, 144 ধারা আপনি দেবেন, যারা ভাঙবে তাদেরকে আপনি সক্রিয় রাজনৈতিক দল করবেন বলবেন? অর্থাৎ এই সরকার এই সংস্কারের যে ফাইলটা সামনে রেখে, আমি অন্যভাবে বললাম না, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন বিভক্তি তৈরি করছে এবং জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে। সেই জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানে আমি বেশি কিছু না বলে অন্যরা বলবেন। আমার মূল বিষয় যে করিডোর কিংবা এই যে চট্টগ্রাম পোর্ট, এ সরকার পারবে না, এর কোন রকম উনি জানে যে এটা তার সক্ষমতাও নাই, কিন্তু এগুলো বলে একটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে এবং এটা বন্ধ করার জন্য আজকের এই রাউন্ড টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠকে আমার দলের পক্ষ থেকে আহ্বান জানাবো এই সরকারের কাছে। পাশাপাশি আপনার সক্ষমতা অনুযায়ী আসেন, সচিবালয়কে ঠান্ডা করে আপনার সক্ষমতা আজকে মব বন্ধ করে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সারা বাংলাদেশে কতগুলো মাজারকে আপনি পেয়েছেন, কত জায়গায় হামলা করেছেন। 3200 সারা বাংলাদেশে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য যেখানে সেখানে যা ইচ্ছা তাই হচ্ছে। কয়টা মামলা হয়েছে? আমরা বলি এই যে অপশাসন, এইটা অপশাসন শেখ হাসিনা করেছে বলেই তো আপনাকে আনা হয়েছে। আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল সমর্থন করেছি, কিন্তু আপনি আজকে নারী কমিশন, অমক কমিশন, তমক কমিশন এই সবগুলো করছেন। এগুলো কি রাজনৈতিক দল আপনাকে সমর্থন করেছে? আপনি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে পারেন না। আজকে বিচার অঙ্গনগুলো কি অবস্থা হচ্ছে আপনি বলেন?
এই সরকার দায়িত্বে আসার পরে প্রথম বিচার ব্যবস্থাকে পুরো যেভাবে জনগণের আস্থা আনা দরকার ছিল তা পেরেছেন। 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন, কোন আইনে কাদেরকে নিয়োগ দিয়েছেন, সেগুলো সরকারকে জবাবদিহিতা করতে হবে। এটা যদি না করে আপনি এই ধরনের একটা, এটা আমরা একটি মুসলিম অধ্যুষিত একটি বাংলাদেশ, কিন্তু আপনি আমাদের এখানে নানা ধরনের বিভ্রান্তি বিভাজন তৈরি করবেন এবং যারা আমেরিকায় বসবাস করে তাদেরকে হায়ার করে করে এখানে নিয়ে এসে আপনি রাষ্ট্র ক্ষমতা চালাবেন। এই ম্যান্ডেট বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো আপনাকে অভিজ্ঞতা লঙ্ঘন হচ্ছে, পৃথিবীর অন্য কোথাও হচ্ছে না। কিন্তু যারা গাজাই করিডোর দিতে চাচ্ছেন না, বন্ধ করছেন, প্রতিনিয়ত মানুষ না খেয়ে মরছে, লক্ষ লক্ষ হাজার হাজার শিশু না খেয়ে মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর, সেটা কখনো বিবেচ্য বিষয় হতে পারে না। আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দরের বিশাল জায়গা আছে, একেবারে আমার পূর্ববর্তী ইব্রাহিম সাহেব বলেছেন যে সীতাকুণ্ড পর্যন্ত নতুন যে বে টার্মিনাল করা হচ্ছে সেখানে বিনিয়োগ করুক, সেখানে দেন, পুঁজি বিনিয়োগ করে নতুন করে ব্যবসা করুক। বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় স্বয়ং সম্পূর্ণ বিষয়টা আরেকজনের হাতে বর্গা দিবে, সেটা অবশ্যই নয়। সেটা যদি কোনো ইস্ট ইন্ডিয়ান মার্কা কোম্পানি হয় তাহলে প্রশ্নে আসতে পারে, কারণ ব্যবসার জন্য ব্রিটিশরা আসছিল, 200 বছর আমাদেরকে গোলামি করতে বাধ্য করেছে। আমরা বলতে চাই এইসব ম্যানেজমেন্টটা কেমন করে হয়, দিস ইজ 100% ক্যাপাবল। হ্যাঁ, কারাপশন কোন জায়গায় নাই? ইউনূস সাহেব যে জায়গায় দরবার করছেন, চালাচ্ছেন, সচিবালয় চালাচ্ছেন, সেখানে কি কারাপশন হচ্ছে না? আমাদের উপদেষ্টা মন্ত্রীরা যেখানে বসে থাকেন সেখানে কি কারাপশন হয় না? হ্যাঁ, টার্মিনালেও কারাপশন হচ্ছে, আমি তখনও দেখেছি, এখনো কারাপশন হয়, কারণ প্রতিনিয়ত সেই তথ্যগুলো আমাদের নিতে হয়। কারাপশন থাকবে, বরং আপনার দায়িত্ব হচ্ছে কারাপশনটা কিভাবে রোধ করবেন, ম্যানেজমেন্টটা কিভাবে পারফেক্ট করবেন। তাহলে যেই ম্যানেজমেন্ট আমাদের আজকে প্রবন্ধে, যেটা গুলটুগুল বৈঠকে আমাদের মাননীয় উপস্থাপন করলেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে তুলেছেন যে 40% হ্যান্ডেলিং ওই নিউ মিনিং টার্মিনাল দিয়ে হয়। তার মানে আমরা ক্যাপাবল। এবং কাদের দিয়ে? এত বছর তো বিদেশি লাগেনি, 15-16 বছরের টার্মিনালটা যখন রেডি হলো তখন তো কোনো বিদেশিকে লাগেনি, এখন লাগবে কেন? উনি ওনার বক্তব্য কিন্তু বলেছেন দিতেই হবে, এই প্রত্যয় যোগ করেছেন, অত্যন্ত ভয়ানক এই শব্দটা, দিতেই হবে। কারণটা কি? কারণ যদি এই টার্মিনাল মেইনটেনেন্স ওই প্রতিষ্ঠানের হাতে যায়, যে কোন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নামটা অলরেডি কিন্তু এসেছে, আপনারা শুনেছেন, ডিপি ওয়ার্ল্ড, তারা ডিপি ওয়ার্ল্ডকে দিতে চায়। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের কানেকশন কি? কোনো কানেকশন নেই, কিন্তু ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার কানেকশন আছে। কারণ ডিপি ওয়ার্ল্ড আমেরিকার নেভির সাথে তাদের বাণিজ্য আছে। আমেরিকার নেভি যত জায়গায় তাদের ডকিং করতে চায়, তাদের শিপের এই অ্যালং সাইড বার্থিং করতে চায়, সেই বার্থিং এর জন্য ডিপি মানবিক মানবিক করিডোর আমরা এত বছর দিয়ে আসছি। যখন তুরস্ক জাহাজ পাঠাইছে, খাবারে টাকা পাঠাইছে, তখন আমাদের গণতন্ত্রের নেত্রী তখন খুলে দিয়েছে মানবিক করিডোর। আগে দেন নাকি হয় রোহিঙ্গা থেকে ওই ভারতের মতো সমুদ্রে বেড়ে দিয়েছেন, যখন বিদেশে সাহায্য শুরু হলো তখন করিডোর খুলে দিয়েছেন। এই করিডোর খুলে দিলে, এখন করিডোর দিলে সমস্যা কি? ওরা তো ওদের থেকে মুক্তি করতে হবে, মুক্ত করতে হবে। ওটা আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চল রোহিঙ্গারা, ওরা বাংলা ভাষায় কিছু কথা বলে, আরবি ভাষায় কথা বলে।